প্রথমেই দেখে নেব আজকে ৩০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। ক্ষমতায় এসেই শুভেন্দুর মহাহুঙ্কার, আরজিকর থেকে সন্দেশখালী সব ফাইল খুলব। তৃণমূলে তীব্র চাঞ্চল্য। উনি বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওর হাতে থাকবে না, দিলীপ ঘোষ। বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শাহ। ভোটের পর ফের উত্তপ্ত নদিয়া। তৃণমূল বিজেপির সংঘর্ষে রক্তাক্ত এলাকা, হাসপাতালে ভর্তি পঞ্চায়েত সদস্যার স্বামী। রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে মেগা শপথ। ক্ষমতায় এসেই আয়ুষ্মান ভারত চালু, তোড়জোড় রাজ্যে। দলবিরোধী মন্তব্য করার অভিযোগ, ৫ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল। ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে উত্তর। নওদায় আন্তঃরাজ্য গাড়িচোর চক্রের পর্দাফাঁস। পরিত্যক্ত ইটভাটায় পুলিশের হানা, ধৃত ৮। জিটিএতে লাগাম ছাড়া দুর্নীতি। নির্বাচন মিটতেই লালকুঠি ঘেরাওয়ের ডাক গুরুংয়ের। ছেলের পছন্দের পদে পাত সাজাচ্ছেন গর্মিত মা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে চর্চায় শুভেন্দুর মেনু। ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা, স্বামীকে গণধোলাই উত্তেজিত জনতার, ভাইরাল ভিডিও। মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মাণ। মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস শুভেন্দুর অধিকারীর। ইস্তফা না দিয়েও ক্ষমতাচ্যুত মমতা। সংবিধানের বিধান মেনে মন্ত্রিসভা ভাঙলেন রাজ্যপাল। চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শের। রবি ঠাকুরের বাণী আজ সত্যি হলো। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করে বলছেন শাহ। ধর্ষণের অভিযোগ, হাত পা বেঁধে বাঁশে ঝুলিয়ে পুলিশের সামনে বেধড়ক মারধর ওড়িশায়। মৃত্যু রেল পুলিশের কনস্টেবলের। শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি। মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শাহের। দেশি মাইকেল জ্যাকসন, বিয়েবাড়িতে বধূর ডাকে তুমুল নাচ প্রৌঢ়র। ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া। বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই শুভেচ্ছা হাসিনার। ভবানীপুরেই থাকছেন শুভেন্দু। নন্দীগ্রামের প্রার্থী মমতাকে প্রত্যাখ্যান করা প্রলয় পাল। বাংলায় আমরাই বিরোধী। শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই বিস্ফোরক হুমায়ুন। শুভেন্দুকে সামলান, মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই মোদিকে হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। সুযোগ পেলে আমি অবশ্যই প্রধানমন্ত্রী মোদিকে ঝালমুড়ি খাওয়াবো, হুমায়ুন কবির। শনিবার ব্রিগেডে নতুন সরকারের শপথ। ভোর ৪টে থেকেই যান চলাচলে কড়াকড়ি। কোন রাস্তা এড়াবেন জেনে নিন। করোনা ভাইরাসের পর এবার হান্টা ভাইরাস, বাড়ছে উদ্বেগ। আবার কি লকডাউন? পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উচ্ছ্বাস আবেগে ভাসল নন্দীগ্রাম। শান্তিকুঞ্জের সামনে বাঁধভাঙা আনন্দ। ৯৮,০০০ স্কুলে নেই মেয়েদের শৌচাগার। বিদ্যুৎ নেই লাখের বেশি স্কুলে। বেআব্রু দেশের শিক্ষা ব্যবস্থা। স্কুল নির্মাণের জন্য গুঁড়িয়ে দেওয়া হলো ৮০০ বছরের শিব মন্দির। তুমুল বিতর্ক তেলেঙ্গানায়। বিজেপি সরকারের শপথে আমন্ত্রণ বিমান বসুকে। আমন্ত্রিতদের মধ্যে আর কারা? রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু নন। হিংসা রোধে প্রসূন অরূপ সুজয়ের বাড়িতে পোস্টার বিজেপির। বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দুই। সর্বসম্মতিতে নেতা নির্বাচন করল পরিষদীয় দল। রেজিনগর ছেড়ে নওদাতেই আস্থা হুমায়ুনের। উত্তরসূরি হিসেবে নিজের আসনে প্রার্থী করছেন পুত্র আজাদকে। আমেরিকার সঙ্গে ইউনূসের দেশ বিক্রির বাণিজ্য চুক্তিতে সাই দিয়ে দেশে ফেরার ছাড়পত্র পান তারেক। ব্রিগেডের শপথ বিপ্লব। কড়া নিরাপত্তায় মূল্য শহর। শনিবার তিলোত্তমায় মোদি। যান চলাচলে ব্যাপক বিধিনিষেধ। পুরুলিয়া বলরামপুরে জাতীয় সড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ।
আহত অন্তত 20। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দুকে নেতা নির্বাচিত করা হয়। আর নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, তার সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জামানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুভেন্দু হুঙ্কার দিয়ে বলেন, আরজিকর থেকে সন্দেশখালি সব ফাইল আমি খুলব, কোনো দুর্নীতি তদন্তই ধামা চাপা পড়ে থাকবে না। তিনি ঘোষণা করেন, এইসব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা। শুধু নারীর সুরক্ষা বা অপরাধ দমন নয়, প্রশাসনিক স্তরে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতেও তিনি একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। শুভেন্দুর কথায়, যারা সরকারি অর্থ নয়ছয় করছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে, কেউ ছাড় পাবে না। এদিন হবু মুখ্যমন্ত্রীর ভাষণে বারবার ফিরে এসেছে লড়াই এবং শহীদদের কথা। তিনি বলেন, আমি আজ সেই 321 জন বিজেপি কর্মীকে স্মরণ করতে চাই, যারা এই পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন, যারা তৃণমূল জমানায় ক্ষতবিক্ষত হয়েছেন। তাদের প্রতিটি স্বপ্ন এই বিজেপি সরকার পূরণ করবে। নিজের ভাষণে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য ও মঙ্গল সিংকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার উন্নয়নের চাকাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পও শোনা যায় তার গলায়। 25শে বৈশাখ গঠিত হবে নতুন বিধানসভা। তার আগে প্রথা মেনে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই নিজের হাতে পুরনো বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এবার সেই নিয়ে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কি বললেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বললেন, বিধানসভা তো ভাঙারই ছিল, পুরনো না ভাঙলে নতুন গড়বে কি করে? উনি ভাবছেন যে ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ভাঙতেও সময় লাগবে 2-1 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখনো হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতি। উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওর হাতে থাকবে না। ইতিমধ্যেই বিধানসভা থেকে একে একে খুলে ফেলা হলো মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও। দীর্ঘদিন পর সেই ঘর খোলা হয় এদিন। এছাড়াও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী নবান্নে নয়, রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য পরিচালনা করবেন। আর যতদিন না রাইটার্স বিল্ডিং প্রস্তুত হয়, ততদিন পর্যন্ত প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিংয়ে কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রীর সচিবালয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন কাঁথির শান্তিকুঞ্জের ছেলে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে 2026 বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপির পরিষদীয় দলনেতা তথা বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরে উৎসবের আমেজ। অন্যদিকে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করার পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বাংলার কোটি কোটি মানুষকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই দুঃশাসনের সমাপ্তি ঘটল। বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বিজেপি বদ্ধপরিকর। শাহ আরও যোগ করেন, গত 5 দশক বাংলার কাছে ছিল এক দুঃস্বপ্ন, কিন্তু আজ গঙ্গা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। বিজেপির এই ঐতিহাসিক সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিনয় এবং কঠোর পরিশ্রমী বিজেপিকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তবে জয়ের উল্লাসের মাঝেও শহীদ কর্মীদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 2014 সাল থেকে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ অভূতপূর্ব রূপ নিয়েছে। এই লড়াইয়ে 321 জন বিজেপি কর্মীর প্রাণ কেড়ে নিয়েছে তৃণমূল। আজ তাদের সেই আত্মত্যাগ সার্থক হলো। শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে শপথ গ্রহণের প্রস্তুতি। 25শে বৈশাখে ব্রিগেডে হতে চলেছে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান। শাহের কথায়, আজ থেকে আমাদের দায়িত্ব আরও কয়েক গুণ বেড়ে গেল। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলাই আমাদের এখন একমাত্র লক্ষ্য।
তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে তাদের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী রিপন দাস একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, ভোটের দিন থেকেই বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এবং তাদের দলীয় কার্যালয় দখলের উদ্দেশ্যে এই হামলা। তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে তাদের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী রিপন দাস একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, ভোটের দিন থেকেই বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে এবং তাদের দলীয় কার্যালয় দখলের উদ্দেশ্যেই এই হামলা। অন্যদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, তৃণমূল কর্মীরাই প্রথম অশান্তি শুরু করে। বিজেপির এক কর্মী এবং তার ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তাদের মতে, এলাকা দখল করে রাখতে বিজেপি কর্মীদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালাচ্ছে শাসক দল। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল চলছে। এখনও এলাকা থমথমে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। প্রত্যাশা মতোই বাংলা পেতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। রাজ্যের সরকার পরিবর্তনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প কার্যকর করা হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার কোমর বেঁধে নামল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, প্রকল্পের গাইডলাইন এবং তা দ্রুত রূপায়ণের বিষয়ে ইতিমধ্যেই ন্যাশনাল হেলথ অথরিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। ব্রিগেডের সাজো আগামী 9 মে শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সকাল 10টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির এক ঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা। বাংলার সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে থাকবে ঝালমুড়ি ও রসগোল্লা স্টল। বুধবার দুপুর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দফায় দফায় বিজেপি নেতৃত্ব প্রস্তুতি খতিয়ে দেখেন। রাজ্য স্বাস্থ্য দপ্তর ও ন্যাশনাল হেলথ অথরিটির মধ্যে আলোচনার মূল বিষয় ছিল আয়ুষ্মান ভারতের বাস্তবায়ন পদ্ধতি। রাজ্যে এই প্রকল্প শুরু হলে সাধারণ মানুষ কেন্দ্রীয় চিকিৎসা বীমার আওতায় আসবে। জানি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। নতুন সরকারের হাত ধরে বাংলার সাধারণ মানুষ যে দ্রুত এই প্রকল্পের সুফল পেতে চলেছেন তা বলাই বাহুল্য। নির্বাচনী বিপর্যয়ে পরেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগ, 5 মুখপাত্রকে শোকজ করল তৃণমূল। রাজ্য বিধানসভা নির্বাচনে 207টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে বেসুরো সুর শোনা গিয়েছে একাধিক নেতা নেত্রীর মুখে। এবার সেই ক্ষোভ নিয়েই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলবিরোধী মন্তব্য করার অভিযোগে একযোগে 5 জন মুখপাত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলা রক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ওব্রায়েন এই 5 মুখপাত্রের কাছে নোটিশ পাঠিয়েছেন। অভিযুক্তরা হলেন রিজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। চিঠিতে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে না। সবাইকে 24 ঘন্টার মধ্যে এই চিঠির সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর অনুযায়ী ফল প্রকাশের পর থেকে এই মুখপাত্ররা প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের কৌশল এবং রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের দাবি, নেতৃত্বের একাংশের ভুল সিদ্ধান্তের কারণেই বাংলার মাটিতে এই ভরাডুবি। সোশ্যাল মিডিয়া ও বেশ কিছু ক্ষেত্রে সংবাদ মাধ্যমে এই মত পোষণ করেছেন তারা। তারই পরিপ্রেক্ষিতে প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ভোটের ফল বেরোনোর পরই ফলাফল নিয়ে বেফাঁস মন্তব্য করেন রিজু দত্ত। বিজেপির প্রশংসা শোনা যায় তৃণমূলের মুখপাত্র রিজু দত্তের গলায়। ভিডিও পোস্ট করে একাধিক উদাহরণ দিলেন বিজেপির সৌজন্যের। শুভেন্দু অধিকারীর কাছে চান ক্ষমা। একই সঙ্গে বরিষ্ঠ নেতাদের একাংশ দলের কর্পোরেট কালচার আইপ্যাক নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক এবং মুখপাত্ররা। সব মিলিয়ে নির্বাচনে হারের পর তৃণমূলের অন্দরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার অন্তর্গত একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে একটি আন্তঃরাজ্য গাড়ি চোর চক্রের পর্দাফাশ করল পুলিশ বাহিনী। এই ঘটনায় পুলিশ মোট 8 জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে একটি লরি, একটি স্করপিও গাড়ি এবং একটি মোটর বাইক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নওদার একটি জনশূন্য পরিত্যক্ত ইটভাটায় কিছু সন্দেহভাজন লোক জড়ো হয়েছে। এই খবর পৌঁছানো মাত্রই বৃহস্পতিবার রাতে সেখানে হানা দেয় নওদা থানার বিশেষ দল। হাতে নাতে ধরা পড়ে 8 জন দুষ্কৃতী। অভিযোগ, সেখানে চুরি করা লরির নাম্বার প্লেট এবং চ্যাসিস নাম্বার পরিবর্তনের কাজ চলছিল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে গাড়ির পরিচয় মুছে ফেলে সেগুলো পুনরায় চড়া দামে বিক্রির ছক কষেছিল এই চক্রটি। তদন্তে জানা গিয়েছে, এই চক্রটির জাল বহুদূর বিস্তৃত। ধৃত 8 জনের মধ্যে 2 জন নওদার বাসিন্দা, 1 জন হরিহরপাড়ার, 3 জন ঝাড়খণ্ডের বাসিন্দা, 1 জন বিহারের, 1 জন কলকাতার বাসিন্দা। ধৃতদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে এবং এই চক্রের মূল পাণ্ডাদের হদিশ পেতে পুলিশের পক্ষ থেকে ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন রাজ্য থেকে গাড়ি চুরি করে এনে মুর্শিদাবাদের এই প্রত্যন্ত এলাকাগুলোকে সেফ প্যাকেজ হিসেবে ব্যবহার করেছিল তারা। এই চক্রের সাথে আরও বড় কোনো মাথা যুক্ত আছে কিনা বা কোথায় কোথায় এদের ডেরা রয়েছে তা জানতে নওদা থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচন শেষ হতে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করেছে। নির্বাচনের বাজিমাতের পর গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের লক্ষ্য হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে 14 মে লালকুঠি ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন তিনি। ওই দিন বিধানসভা নির্বাচনের সাফল্যের জন্য বিজয় দিবসও পালিত হবে। পাশাপাশি দ্রুত 3 পুরসভার নির্বাচনের দাবিতেও সরব গোর্খা জনমুক্তি মোর্চা। শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। বিমল গুরুং বলেন, এই আন্দোলন পাহাড়ের বঞ্চিত ছাত্রছাত্রী, বেকার যুবক এবং হকারদের জন্য। লাগামহীন স্বজন পোষণ ও দুর্নীতির জন্য অনিত থাপার নেতৃত্বাধীন জিটিএ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারই প্রতিবাদে 14 মে লালকুঠি ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও জিটিএ প্রধান অনিত থাপা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একই দিনে দার্জিলিংয়ের শান্তি মিছিল করব। গুরুং জানান, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সদর দপ্তর লালকুঠি ঘেরাও করার আগে সকাল 11টায় দার্জিলিং চৌরাস্তায় জমায়েত হবে। সেখান থেকে মিছিল যাবে লালকুঠিতে। গুরুং আশ্বস্ত করে বলেন, আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে এবং সুশৃঙ্খল হবে। তিনি অভিযোগ করেন, পানীয় জল প্রকল্প, শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। জিটিএ একসময় সুন্দর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিবেচিত হতো, সেটা নষ্ট করেছেন অনিত থাপা। গুরুং বলেন, এখন পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধানের সময় এসেছে। পাহাড়ের 11টি গোর্খা উপজাতি সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতির মর্যাদা নিশ্চিত করা জরুরি। এই অঞ্চলের জন্য সাংবিধানিক ব্যবস্থাই সর্বোত্তম সমাধান। বিজেপি নাকি আমিষ বিরোধী, এ রাজ্যে ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। 26-এর রাজনৈতিক লড়াইয়ে এমন ভাষ্য শোনা গিয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সেই প্রচার অবশ্য ঘাসফুলকে খুব বেশি ফুটে ওঠার সুযোগ দেয়নি। মাত্র 80টি আসন পেয়ে রাজ্যে বিরোধী দলের তকমা জিয়ে রেখেছে। অন্যদিকে বিজেপি 207 আসন পেয়ে সরকার গড়ছে। 16 আনা বাঙালিয়ানা জারি রাখতে তাদের চেষ্টার অন্ত নেই। রবীন্দ্রসঙ্গীত থেকে মাছে ভাতে জয় উদযাপনের ছবিটা দিকে দিকে দেখা যাচ্ছে। এর মাঝেই ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাদ্যাভ্যাসও চর্চায়। জানা যাচ্ছে, তিনি কিন্তু একেবারে যাকে বলে মাছে ভাতে বাঙালি। কাঁথির শান্তিকুঞ্জ ঘিরে বরাবর রাজনীতির পরিবেশ। সেই বাড়ি থেকে বিধায়ক, সাংসদ হয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন শুভেন্দু অধিকারী। এ তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের যথাযোগ্য পুরস্কার। শুক্রবার যখন নাম ঘোষণা করলেন অমিত শাহ, তখন বাড়ির পরিবেশই গেল বদলে। প্রতিবেশীরা গেরুয়া আবির মেখে মেতে উঠলেন নাচে গানে। তাদের সেই চেনা বুবাই এখন রাজ্য শাসন করবে। এই আনন্দ তো উপচে পড়া। ছেলের এই সাফল্যে আবেগে থরথর হাসি ছুঁইছে ওই গায়ত্রী অধিকারী। পুত্র গর্বে গর্বিণী গায়ত্রী দেবী মনে এখন অতীতের বহু কথা ঘোরাফেরা করছে। বিশেষত মায়ের নজরে ছেলের খাওয়া দাওয়া। গায়ত্রী দেবী জানাচ্ছেন, মেজ ছেলে শুভেন্দু বরাবর মাছে ভাত ভালোবাসে। পান্তা ভাত আর ইলিশ ভাপা তার বিশেষ প্রিয়। বাড়িতে থাকলে শুভেন্দুর সকালটা শুরু হয় রুটি তরকারি আর ফল দিয়ে। দুপুরে ভাত, মাছের ঝোল, আর গ্রীষ্মকালে রাতে পান্তা ভাত, আলু সেদ্ধ পছন্দের খাবার ভাবী মুখ্যমন্ত্রীর। এছাড়া ইলিশ ভাপা আর ইলিশ ভাজা, পোস্ত শুভেন্দুর বড় প্রিয়। কাজেই বিজেপি সরকার গঠন হলে মাছ ভাত নিয়ে অন্তত রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হবে না, কারণ খোদ মুখ্যমন্ত্রী যে মাছে ভাতে বাঙালি।
ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা স্বামীর, যদিও পথচলতি মানুষের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মহিলা। গত বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুর দাসানাপুরায়। মহিলাকে উদ্ধার করার পর রীতিমতো গণধোলাই দেওয়া হলো অভিযুক্তকে। জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম সঞ্জয় ও স্ত্রী সোনালী। দ্বিতীয় বিয়ের পর সঞ্জয় সোনালীকে নিয়ে বেঙ্গালুরুতে চলে আসেন। দুজনেই শহরের একটি পোশাক নির্মাণ সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি অনুযায়ী মদ্যপ অবস্থায় দিনের পর দিন স্ত্রীর ওপর অত্যাচার করে গিয়েছে সঞ্জয়। লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আলাদা থাকতে শুরু করেন সোনালী। এর জেরে একাধিকবার সোনালীকে খুনের হুমকিও দেয় সঞ্জয়। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় তাকে একা পেয়ে ছুরি হাতে প্রাণঘাতী হামলা চালায়। ঘটনার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় বাইক থামিয়ে উল্টো দিক থেকে আসা সোনালীর উপর হামলা করেন সঞ্জয়। ছুরি হাতে সোনালীর গলা কাটার চেষ্টা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সঞ্জয়কে পেড়ে ফেলে উদ্ধার করা হয় মহিলাকে। এরপর রীতিমতো গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনালী সরাসরি সঞ্জয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করলেও একটি এনসিআর ও নথিভুক্ত হয়েছে। তবে পরে পুলিশের তরফে ওই দম্পতিকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।